তোমরা দেখছো আক্তারুল স্টার বেঙ্গলি চ্যানেল। এই চ্যানেলের পক্ষ থেকে আজকে যে ভিডিওটা আপলোড করা হবে সেটা হচ্ছে ক্লাস 11-এর একটা কবিতা রয়েছে নুন, লেখক জয় গোস্বামী বা কবি জয় গোস্বামী। এই নুন কবিতাটার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ এবং নুন কবিতাটার যে ভাবার্থ বা ভাব সংক্ষেপ বা ভাব সারাংশ সেটা পুরোটাই তোমাদের সামনে তুলে ধরা হবে এবং নুন কবিতা থেকে কী ধরনের প্রশ্ন 11-এর সেকেন্ড সেমিস্টারে আসতে পারে সেই সম্পর্কে বা সেই প্রশ্নগুলোর সাজেস্টিভ এখান থেকে দেওয়া হবে। তবে সেই প্রশ্নগুলো পড়লেই তোমাদের পরীক্ষায় কমন চলে আসবে, দেখবে। আশা করি তোমাদের এই ভিডিওটা দেখে নুন কবিতা সম্পর্কে যে তোমাদের পুরো বিস্তারিত ধারণা বা নুন কবিতায় কি বলতে চেয়েছে সেটা পুরোটাই বুঝতে পারবে এবং এই ভিডিওটা দেখলে তোমাদের নুন কবিতাটা আর পড়াই লাগবে না। একদম খুঁটিনাটি তোমরা এখান থেকে কোশ্চেন সহ অ্যান্সার বা সমস্ত কিছুই তোমরা এই ভিডিওটা দেখে লিখতে পারবে। তো তার আগে একটা কথাই বলি, যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো বা একদম নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং প্রচুর পরিমাণে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে একদম ভুলো না। তো শেয়ার করবে তোমরা কোথায়? শেয়ার করবে হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রাম, বিভিন্ন জায়গায় শেয়ার করে। তুমি তো ভিডিওটা দেখে উপকৃত হচ্ছ এবং বন্ধুবান্ধব সবাই দেখে যেন ভিডিওটা উপকৃত হয়, তার জন্য তোমার একটা বিরাট একটা পাওনা থাকবে। তো যাই হোক, আমার সে আবদারটুকু থাকবে তোমার কাছে, ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো। আমি আজকে শুরু করতে চলেছি জয় গোস্বামীর লেখা নুন কবিতা। আমরা কোনো কবিতা শুরু করার আগে লেখক সম্পর্কে আমাদের জানতে হয়। এই কবিতাটা লিখেছেন জয় গোস্বামী। জয় গোস্বামীর সম্পর্কে আমরা জানি, জয় গোস্বামী জন্মগ্রহণ করেন 1954 সালে। কলকাতায় তিনি জন্মগ্রহণ করেন। কলকাতায় জন্মগ্রহণ করেন বটে, কিন্তু তার মা চাকরি করতে রানাঘাটে, সেই সূত্রে তাকে রানাঘাটে চলে আসতে হয়। জয় গোস্বামী বর্তমান সময়ে এখনও তিনি জীবিত আছেন। জয় গোস্বামী সমাজের বুকে যে সমস্ত অন্যায়, অবিচার, অনাহার এ মানুষ খেতে পাচ্ছে না, দুমুঠো ভাতের জন্য যারা হয়তো চিৎকার করে বেড়াচ্ছে, সেই সমস্ত মানুষদের গল্প কাহিনী বা সেই সমস্ত মানুষদের অতি পরিচিত এক বাস্তব দানা নিয়ে তার বিভিন্ন ধরনের কবিতা বা বিভিন্ন ধরনের গল্পের মূল আলোচ্য উপজীব্য বিষয়। তবে আমাদের এই নুন কবিতাটা কিন্তু অন্যরকম। নুন কবিতাটি যে কাব্যগ্রন্থের অন্তর্গত সেটা হচ্ছে ভুতুম ভগবান। ভুতুম ভগবান কাব্যগ্রন্থটি 1984 সালে প্রকাশিত হয়। এই কাব্যগ্রন্থের মোট পৃষ্ঠার সংখ্যা রয়েছে 62টি। এবার আমরা আসি নুন কবিতায়। নুন কবিতাটা, আমাদের নামটা শুনে মনে হচ্ছে নুন, এটা তো গ্রাম্য ভাষা, হতে পারতো লবণ, কেন কবি নুন দিলেন? নুন নামটা কেন দিলেন? আসলে নুন নামটা দেওয়ার কবির পক্ষে একটাই যুক্তি যে দরিদ্র নিম্নবিত্ত যে সমস্ত অর্ধশিক্ষিত বা অশিক্ষিত মানুষ আছে তারা লবণটা ঠিকঠাক উচ্চারণ করে না, তারা নুন বলে উচ্চারিত করে। তাই সে অতি পরিচিত শব্দের সঙ্গে পরিচিত হয়ে জয় গোস্বামী সে কথাই আমাদের সামনে ধ্বনিত করেছেন যে নুন বলে। আমরা জানি কোনো একটা কবিতা শুরু করার আগে বা কোনো একটা কবিতার নামকরণ মূলত তার বিষয়কেন্দ্রিক হয়। সেই নামকরণ কখনো ব্যঞ্জনাধ্বনি, কখনো চরিত্রকেন্দ্রিক, কিন্তু এখানে নুন যে বিষয়টা আছে সেই বিষয়কেন্দ্রিক নামকরণ হয়েছে। কবিতাটার মূল যে ভাবটা রয়েছে সেটা হচ্ছে সমাজের নিম্নবিত্ত, সাধারণ খেটে খাওয়া মানুষদের একটা আকুল আর্তি রয়েছে সমাজের উচ্চবিত্ত মানুষদের কাছে। কারণ আমরা জানি যে সমাজে নিম্নবিত্ত মানুষরা বিভিন্ন দিক থেকে তারা শ্রেণী বৈষম্যের শিকার হন। এই কবিতায় সেই শ্রেণী বৈষম্যর শিকারিত হয়ে কিভাবে একটা পরিবার বা একটা জীবন কিভাবে সারা জীবনই তারা নিম্নবিত্ত থেকে যায় তারই একটা প্রয়াস তুলে ধরেছেন।
জয় গোস্বামী লেখা এই নুন কবিতায় মোট লাইন আছে 16টি। কবিতাটির স্তবক সংখ্যা রয়েছে 8টি। আমরা কবিতাটি সম্পর্কে এবার আলোচনা করব। আমরা তো অল্পে খুশি, আমরা তো অল্পে খুশি। আমরা মানে কারা? আমরা মানে সাধারণ নিম্নবিত্ত সাধারণ মানুষরা, যারা বেশি আর্থিক উচ্চ বৈভব বা উচ্চ বিত্তশালী আভিজাত্য চায় না। তাই আমরা আজকে অল্পে খুশি, কি হবে দুঃখ করি। আমরা জানি মানুষের জীবনে সুখ দুঃখ সমস্ত কিছু আছে। মানুষের জীবনে দুঃখ এবং সুখ এটা থাকবে, এটা চলতে থাকবে। তো বলছে আমরা অল্পে খুশি, আমরা সাধারণ মানুষ, আমরা নিম্নবিত্ত মানুষ। দুঃখ করে কোনো লাভ নাই, কারণ দুঃখ ভারাক্রান্ত জীবনই আমাদের জীবনটা। আমাদের নিম্নবিত্ত মানুষের সারা জীবনই দুঃখ, তাদের এটা কিনতে পারে না, দুঃখ ওটা কিনতে পারে না। তাই বলছে দুঃখ করে আমাদের তেমন কোনো লাভ নেই। কি হবে দুঃখ করে? দুঃখ করে আমাদের লাভ নেই। আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে, আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে। অর্থাৎ এখানে জয় গোস্বামী যেটা বোঝাতে চেয়েছেন যে আমাদের দিনটা চলে যায়, মানে কোনো মতে আমাদের দিনটা চলে যায়। একদম বলেছে সাধারণ, খুব উচ্চবিত্ত বা বৈভব বা বিলাসী ব্যসনী মত্ততায় আভিজাত্যতায় এরকম নয়। আমাদের দিন চলে যায় সাধারণ সিম্পল একটা জীবনযাপন। তাই সচ্ছল একটা জীবনযাপনের কথা না বলে সিম্পল বলেছে, সাধারণ একটা জীবনযাপন বলেছে। আমাদের দিন চলে যায় সাধারণ আর ভাত কাপড়ে। রাত চলে যায় দিন আমাদের অসুখে ধার দেনাতে, চলে যায় দিন আমাদের অসুখে আর কিসে ধার দেনাতে। আমরা জানি নিম্নবিত্ত মানুষের দারিদ্র সঙ্গী বাহুল্য সঙ্গী ধার দেনা। কারণ মানুষ ধার কখন করে? যখন তার কাছে যে জিনিসটা প্রয়োজন সেই জিনিসটা কেনার জন্য যখন সামর্থ্য থাকে না, তখনই তাকে ধার করতে হয়। উচ্চবিত্ত মানুষদের ধার করার বিষয়টা আলাদা, কিন্তু নিম্নবিত্ত মানুষের ধার করার বিষয় আলাদা। তাই তাদের কোনো মতে দিনটা চলে যাচ্ছে ধার দেনাতে। এবং আমরা জানি অসুখ তো লেগেই আছে, তাই আবল্য সঙ্গী অসুখকে সঙ্গে করে নিয়ে তাদের চলে যায় দিন অসুখে ধার দেনাতে। রাত্রিতে দুভাই মিলে টান দি গঞ্জিকাতে। রাত্রিতে দুভাই মিলে, দুভাই বলতে গেলে এখানে কাকে বোঝানো হয়েছে? বাপ আর বেটাকে বোঝানো হয়েছে। বলছি রাত্রিতে দুটো ভাই মিলে, অর্থাৎ বাপ আর বেটা মিলে টান দি গঞ্জিকাতে। আমরা জানি দারিদ্র নিম্নবিত্ত পরিবার তাদের দুঃখ যন্ত্রণা ঘোচাবার জন্য, সারাদিনের ক্লেদাক্ত যন্ত্রণা ঘোচাবার জন্য সামান্য গঞ্জিকা, অর্থাৎ এখানে গঞ্জিকা বলতে গেলে গাঁজাকে বোঝানো হয়েছে। তো সামান্য গাঁজায় তারা টান দিয়ে তাদের দুঃখ কষ্ট ভুলে থাকতে চায়। এটাই এই লাইনের মধ্যে দিয়ে এটাই কবি বোঝাতে চেয়েছেন। সব দিন হয় না বাজার, আবার বাজারটাও সব দিন হয় না। কেন হয় না সব দিন বাজার? কারণ সব দিন ইনকাম হয় না। দরিদ্র নিম্নবিত্ত যারা দিন আনা দিন খাওয়া মানুষ, তাদের সব দিন কি হয় না? বাজার হয় না। এটা স্বাভাবিক। যেদিন কাজ হবে সেদিন বাজার হবে, যেদিন কাজ হয় না সেদিন বাজার হয় না। হলেও হয় মাত্রা ছাড়া। এবার তারপরে বললো যে যদিও হয় তাহলে আবার কি হয় না? মাত্রা ছাড়া হয়। তার মানে যেদিন ইনকাম হয় বা যেদিন উপার্জন হয়, আমরা ভালো কথা বলতে গেলে যেদিন উপার্জন হয় সেদিন যদি হয় তাহলে সেটা আবার কিভাবে হয় না? মাত্রা ছাড়া উপার্জন হয়। তাই এখানে বলতে চেয়েছি যেদিন আমাদের উপার্জনটা হয় সেদিন আবার মাত্রা ছাড়া উপার্জন হয়। একটু বেশি পয়সা হয়েছে, একদম যা আছে সবটাই বাজার করে নিল, যা আছে সবটাই বাজার করে নিল, পরের দিন বা ভবিষ্যতের জন্য তারা যে গুছিয়ে রাখবে এটা তাদের মাথায় থাকে না। তাই বলছি যেদিন ইনকাম হয় বা যেদিন উপার্জন হয় সেদিন তারা মাত্রা ছাড়া কি করে? বাজার করে। বাড়িতে ফেরার পথে কিনে আনি গোলাপ চারা। বলছে বাড়িতে ফেরার পথে কিনে আনি গোলাপ চারা। আমরা গোলাপ সাধারণত সৌম্য শান্ত এবং সৌন্দর্যের প্রতীক, কিন্তু এই গোলাপ চারা কিনে আনছে একটা দরিদ্র মানুষ। তারও মনে একটা ভালো দিক বা একটা সৌন্দর্য তারও মনে জেগে ওঠে, কিন্তু আসলে কিছু সৌন্দর্য ধরে রাখতে পারবে? তবুও আমরা জানি মানুষ সৌন্দর্য প্রিয় মানুষ, তাই বাড়িতে ফেরার
পথে কিনে আনছে কি গোলাপ চারা। এবার গোলাপ চারা কিনে এনে কি করছে বলছে কিন্তু পুঁতবো কোথায়? তাদের বাড়ি করার সামান্য মাথাটুকু জায়গা আছে, মাথা গোজার সামান্য বাড়ি করা জায়গাটুকু আছে, কিন্তু গাছ পোতার কোনো স্থান বা জায়গা নেই। তাই তার চিন্তা ভাবনা হয়েছে কিন্তু গাছটা পুঁতবো কোথায়? ফুল কি হবেই তাতে? আবার প্রশ্ন করেছেন, জিজ্ঞাসা চিহ্ন রয়েছে, ফুল কি হবে তাতে? তাতে কি ফুল হবে? আমি যে গোলাপ চারাটা কিনে এনেছি তাতে কি ফুল ফুটবে? যদিও আমি কোনো রকম লাগাই তার মধ্যেই, যে তাতে কি ফুল হবে তার একটা প্রশ্ন জেগেছে। এই তো সামান্য জায়গা, এই জায়গার মধ্যে আমি যদি লাগাই, লাগানোর পরে তাতে ফুল কি হবে? সে অনেক পরের কথা, টান দি গঞ্জিকাতে। সেসব ভেবে এখন আমি কুলকিনারা করে আমি শেষ করতে পারছি না। দুঃখ, যন্ত্রণা, অভাব, অনাটন সব কিছু থাকছি, এই দারিদ্র সঙ্গী আবাল্য সঙ্গীকে নিত্য করে আমাকে চলতে হচ্ছে। আমি নিম্নবিত্ত মানুষ, তাই বলছে যে আমি সব কিছু ভুলে আবার সেই টান দিচ্ছে কোথায়? গঞ্জিকাতে। একটু সামান্য একটু ওই দুঃখ যন্ত্রণার ঘোর থেকে একটু মুক্ত পাওয়ার জন্য আবার গঞ্জিকা অর্থাৎ গাজাতে টান দিয়ে তার দুঃখ যন্ত্রণা ভুলে থাকতে চাইছে। আমরা তো এতেই খুশি বলো, আর অধিককে চাই? দরিদ্র, নিম্নবিত্ত, সাধারণ মানুষ অল্পতে খুশি থাকে, তাদের বেশি দরকার হয় না। উচ্চ বিলাসী যারা জীবনযাপন করে, সেই উচ্চ বিলাসী মানুষদের জীবনযাপনে অনেক বেশি দরকার হয়, কিন্তু নিম্নবিত্ত সাধারণ মানুষের বেশি দরকার হয় না, বা তারা দরকার মনেও করে না, কারণ তাদের উপার্জন খুব অল্প। এর জন্যই বলা হচ্ছে যে আমরা অল্পতে খুশি বলো, আর অধিককে চাই। মনকে সান্ত্বনা দিচ্ছে, অধিক আমরা চাই না। তারপরে বলেছে হেসে খেলে কষ্ট করে আমাদের দিন চলে যায়। তো এই অল্প খুশির মধ্যে, এই যৎ সামান্যটুকুর মধ্যে হেসে খেলে কষ্ট করে আমাদের কি হচ্ছে? দিন চলে যাচ্ছে। মাঝে মাঝে চলেও না দিন, আবার মাঝে মাঝে কি হচ্ছে? দিনও চলে না। কেন চলে না? একটু আগে বললাম যে যেদিন উপার্জন হয় না সেদিন তাদের দিন চলে না। এর আগে আমরা দেখলাম যেদিন উপার্জন হয় তারা ভবিষ্যতের চিন্তা না করে, ভবিষ্যতের আর্থিক বা ভবিষ্যতের কোনো না গুছিয়ে সঞ্চিত না করে তারা সব কিছু খরচ করে ফেলেছে। বলছে সব দিন হয় না বাজার, যেদিন উপার্জন করতে পারে না সেদিন কি হয় না? বাজার হয় না। তো মাঝে মাঝে চলেও না দিন, বাড়ি ফিরি দুপুর রাতে। মাঝে মাঝে চলে না দিন, বাড়ি ফিরি কোন রাতে? দুপুর রাতে। তখন বলছে আমরা বাড়ি ফিরি কোন সময়? না দুপুর রাতে আমরা বাড়ি ফিরি। সারাদিন কাজ হয়নি, কাজ না হওয়ার পর আমরা একদম সেম বাড়ি ফিরছি দুপুর রাতে। খেতে বসে রাগ চড়ে যাই, নুন নেই ঠান্ডা হাতে। খেতে বসে চরম রাগ চড়ে যাচ্ছে, কেন? নুন নেই, আজ ঠান্ডা ভাতে নুন নেই। ঠান্ডা ভাত রয়েছে, কোনো রকমের ভাতটা গুছিয়েছে, কিন্তু সেই ভাতে একটা সামান্য নুন, যে নুনটুক সেই ভাতে মেখে খেয়ে একটা তৃপ্তি পাবে, সেই নুনও নয়। এখানে দরিদ্র, নিম্নবিত্ত, সে সাধারণ মানুষের একদম নিম্নের যে পরিচয়, তাদের তো তরকারিতে ব্যবস্থায় নেই। নুন একটা অতীব জিনিস, যেটা সমস্ত তরকারির মধ্যে লাগে। এটা উচ্চ অভিজাত্য মানুষ থেকে শুরু করে নিম্নবিত্ত সবার নুনের প্রয়োজন। তাই খেতে বসে রাগ চড়ে যায়, কোথায়? সেই নুন নেই, কোথায়? ঠান্ডা ভাতে নুন পাচ্ছে না। তখন রাগ চড়ে আমার মাথায়, রাগ চড়ে মাথায় আমার। রাগ চড়ছে কোথায়? মাথায় আমার। তো বলছে যে তার রাগ চড়ে মাথায় আমার, আমি তার মাথায় চড়ি। হ্যাঁ, দারুণ লাইন। রাগ চড়ে মাথায় আমার, আর আমি তার কোথায় চড়ি? মাথায় চড়ি। রাগটা এমনভাবে চড়েছি, সেই রাগের মাথায় আবার তার মনের ভারটা চেপে উঠছে। এখানে এটাই বলা হয়েছে, রাগ চড়ে মাথায় আমার, আমি তার মাথায় চড়ি। তারপরে বলা হয়েছে বাপ বেটা দুভাই মিলে সারা পাড়া মাথায় করি। বাপ বেটা অর্থাৎ ওই যে একটু আগে বললাম কান্দি দুভাই গঞ্জি, ওই যে বাপ বেটা, ওখানেও দুভাই মানে বাপ বেটা, এখানেও বলা হয়েছে, সেটা ক্লিয়ার করে দিয়েছে। বাপ বেটা দুভাই মিলে টান দি কিসে? গঞ্জিকাতে। করি তো কার তাতে কি? আমাদের খাওয়ার হয়নি,
আমরা ঝামেলায় আছি, আমাদের আমাদের নিত্য নৈমিত্তিক চলছে না, ফলে যেসব বাড়িতে খাবার হয় না, প্রতিদিন উপার্জন হয় না, সেসব বাড়িতে তোমরা লক্ষ্য করে দেখবে সেসব বাড়িতে এখনও ঝগড়া চলেই থাকছে। তাই বলছে যে করি তো তাতে কি, ঝগড়া করি তাতে কার, তাতে কি, কারও কিচ্ছু হয় না। সমাজের উচ্চবিত্ত মানুষ আর নিম্নবিত্ত মানুষদের খোঁজও নেয় না। তাই বলছে, তো বলছে করি তো কার তাতে কি, আমরা তো সামান্য লোক। আমরা কি লোক? সামান্য লোক, অর্থাৎ আমরা সাধারণ মানুষ, আমরা সামান্য লোক। আমাদের উচ্চ বিশাল বাসন আমাদের বাড়িও নেই। আমাদের দিনটা কোনো রকম চলে যাচ্ছে, আমাদের চলে যায় দিন আমাদের অসুখের ধার দেনাতে। আমরা এর আগে জানলাম। তাই আমরা সামান্য লোক, খুব অল্প, আমরা সামান্য লোক। মূল্য দিক থেকে আমরা কি সামান্য লোক। আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক। খুব সুন্দর একটা লাইন এইখানে, কিন্তু লবণ কথাটা তুলে ধরেছে, নুন থেকে লবণ এসেছে। তো একটা শেষের যে লাইনটা বলেছে, আমাদের শুকনো ভাতে কিসের ব্যবস্থা হোক না লবণের ব্যবস্থা হোক। তার মানে এটাই বলতে চেয়েছি যে তাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক। এর মানে কি? এর মানেটা হচ্ছে যে কবি জয় গোস্বামী সাধারণ যে নিম্নবিত্ত মানুষ আছে, সে নিম্নবিত্ত মানুষ সমাজের উচ্চবিত্ত মানুষদের বা শাসক শ্রেণীদের বা সমাজের উচ্চবিত্ত মানুষদের কাছে একটাই আবেদন করেছে যে তাদের কিছু দরকার নেই। তাদের বেঁচে থাকার জন্য তাদের সামান্য যে শুকনো ভাতে যে লবণের ব্যবস্থাটুকু করা যাক, এটাই উচ্চবিত্ত মানুষদের কাছে এই কামনাই করেছে। তবে এখান থেকে যে প্রশ্নগুলো তোমাদের সেকেন্ড সেমিস্টারে, একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারে আসতে পারে, 2025 সালে সেকেন্ড সেমিস্টার হবে, তো যে প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট এখান থেকে আসবেই, সেই প্রশ্নগুলো হলো যেমন আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক। এই লাইনটা তুলে তোমাদের প্রশ্ন আসতে পারে। তারপরে আসতে পারে যে হেসে খেলে কষ্ট করে আমাদের দিন চলে যায়, শ্রমজীবী বঞ্চিত মানুষদের দিন কিভাবে চলে যায়, এই লাইনটা তুলে কোশ্চেন আসতে পারে। কোশ্চেন আসতে পারে আমরা তো সামান্য লোক, আমরা তো সামান্য লোক। কে কোন প্রসঙ্গে এই কথা বলেছেন? সামান্য লোক শব্দের তাৎপর্য বুঝিয়ে দাও। এই লাইনটা তুলে প্রশ্ন আসতে পারে নন কবিতায় নিম্নবিত্ত মানুষের আশা আকাঙ্ক্ষা হতাশা ব্যর্থতা আলোচনা করো। এছাড়াও আসতে পারে চলে যায় আমাদের দিন। এই লাইনটা তুলে প্রশ্ন আসতে পারে সব দিন হয় না বাজার। আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে। যে সমস্ত লাইনগুলো বললাম, এই সমস্ত লাইনগুলো তুলে তোমাদের প্রশ্ন হতে পারে। তবে প্রশ্ন যদি এখান থেকে দেয়, তবে তোমাদের প্রশ্ন আসবেই। তোমাদের এবার ক্লাস 11-এর প্রশ্নের বিভাজন পাস রাখা হয়েছে। তো এখান থেকে 5 মার্কের প্রশ্ন আসতে পারে, অথবা কেটে 3+2 সেই সব আসতে পারে। আশা করি তোমাদের এই নুন কবিতাটা খুব ভালো লাগলো এবং এই ভিডিওটা দেখে তোমরা অনেকটাই উপকৃত হলা। যাই হোক, যদি উপকৃত হও, আমার শেষ অনুরোধ যে ভিডিওটা তোমরা প্রচুর পরিমাণে লাইক কমেন্ট শেয়ার করো, এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে একদম ভুলো না।